নূপুরের বাবা পেশায় একজন ফুচকা ব্যবসায়ী ছিল, কিন্তু হঠাৎ করে নূপুরের বাবা অসুস্থ হয়ে পড়ায় নূপুর এখন নিজেই তার বাবার হয়ে ফুচকা বিক্রি করা শুরু করে। নূপুর খুবই সুস্বাদু ফুচকা বানাতে পারায় প্রত্যেকদিন ফুচকা বিক্রি করে সে হাজার হাজার টাকা উপার্জন করতে সক্ষম হয়। তাই খুবই হেসে খেলে তাদের সংসার চলে যায়। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করতে যায়, তখন নিখিলেশ নামে এক যুবক ছেলে নূপুরের কাছে ফুচকা খেতে আসে। নিখিলেশ সবেমাত্র অফিস থেকে বেরিয়েছে, তখন অফিস থেকে বেরিয়ে তার খিদে পেয়ে যাওয়ায় সে ফুচকা খাবে বলে ঠিক করে। এই যে এখানে ফুচকা দেবেন তো, আর ভালো করে টক জলটা মাখান, আর বেশি করে আলুও দেবেন, তাড়াতাড়ি করুন। আসলে নূপুর তখন টাকা গুনতে ব্যস্ত ছিল। ফুচকা বিক্রি করে অত টাকা ইনকাম করতে দেখে নিখিলেশ খুবই অবাক হয়। নূপুরকে এভাবে টাকা গুনতে দেখে নিখিল নূপুরের মুখের দিকে তাকায়। নূপুরের দিকে তাকিয়ে নিখিলেশ খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কারণ নূপুর দেখতে খুবই সুন্দরী ছিল। আর নূপুরের পোশাক আশাক দেখে বোঝা যায় সে এখনো অবিবাহিত। নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে খেতে নিখিলেশ তাকে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। এরকম সুন্দরী বড়লোক ফুচকাওয়ালিকে বিয়ে করলে আমার লাইফটা তো একেবারে সেট হয়ে যাবে। ফুচকা বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করছে, আজকাল কেউ চাকরি করেও বোধহয় এত টাকা ইনকাম করতে পারবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ম্যাডাম, বলছি আপনার ফুচকাগুলো খুব সুন্দর, আপনি যেরকম সুন্দর ঠিক সেরকমই। নিখিলেশের কথা শুনে নূপুর লজ্জা পেয়ে যায়। সেই দিনের পর থেকে নিখিলেশ প্রত্যেক দিনই নূপুরের কাছে ফুচকা খেতে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি নিখিলেশ এখন বিনা টাকায় নূপুরের কাছ থেকে ফুচকা খায়। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন মনে সাহস নিয়ে নিখিলেশ নূপুরকে বিয়ের প্রস্তাব দেয়। নূপুর, আসলে তোমাকে আমার খুব পছন্দ, আর আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আমি তোমাকে খুব সুখে রাখবো। আমার বাড়িতে আর কেউ নেই, শুধুমাত্র আমি আর তুমি দুজন মিলে সংসার করব। তাই তুমি কি আমাকে বিয়ে করবে? এই শুনে নূপুর খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, যাক, উপরওয়ালা এতদিনে আমার দিকে মুখ ফিরে তাকালো। নিখিলেশ তো বেশ ভালোই চাকরি করে, বিয়ের পরে আমাকে তাহলে আর শুধু শুধু ফুচকা বিক্রি করতে হবে না। বিয়ের পরে ফুচকা বিক্রি না করেও আমি আমার বাবা মাকে দেখতে পারবো। এমনই ভাবনা চিন্তা করে নূপুর নিখিলেশকে বিয়ে করার জন্য রাজি হয়। নিখিলেশ যেহেতু প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করে, তাই নূপুরের বাবা মাও তাদের বিয়েতে কোনো আপত্তি করে না। কিছুদিনের মধ্যেই নূপুর নিখিলেশকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। কিছুদিন ধরে বেশ হাসি খুশি নূপুর জীবন কাটায়। একদিন নিখিলেশ নূপুরকে বলে, নূপুর, আমাদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, তুমি তাহলে আবারও ফুচকা বিক্রি করা শুরু করো। বেকার বেকার ব্যবসা বন্ধ রেখে কোনো তো লাভ নেই, আর ফুচকা বিক্রি করে প্রত্যেকদিন তো তোমার বেশ ভালো টাকা ইনকাম হয়। তুমি বরং আজ থেকেই ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ো। নিখিলেশের কথা শুনে নূপুর খুবই অবাক হয়। মানে, তুমি কি বলতে চাইছো নিখিলেশ? আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি ফুচকার ব্যবসা করে ছেড়ে দেব। তুমি তো এত ভালো চাকরি করো, তারপরও তো আমার ফুচকা বিক্রি করার কোনো প্রয়োজনই নেই। এমনকি আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি নিজেই আমাকে ফুচকা বিক্রি করতে বারণ করবে। কেন? তোমার এত ভালো ব্যবসা, আমি তোমাকে কখনোই বন্ধ করতে বলবো না। আর আমার কি মাথা খারাপ নাকি? বেকার বেকার বাড়িতে বসে না থেকে প্রত্যেকদিন তুমি যদি 2000-1000 টাকা ইনকাম করতে পারো, তাহলে কত ভালো হবে বলো তো। আর তাছাড়া তোমার মা বাবাকেও তো তোমাকে দেখতে হবে। আমি চাকরি করি সেটা দেখে তো কোনো লাভ নেই। চাকরি আজ আছে, কার নাও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমার ফুচকার ব্যবসা নিয়ে কোনো অসুবিধা নেই, তাহলে আমিও এতে কোনো আপত্তি করব না। আমি তাহলে আজকে থেকে আবার ফুচকা বিক্রি করা শুরু করব। এই বলে নূপুর সেদিন বিকালবেলা থেকে আবার ফুচকা বিক্রি করতে চলে যায়। ফুচকা বিক্রি করে নূপুর বাড়িতে এলে নিখিলেশ বলে, নূপুর, আজকে ফুচকা বিক্রি করে তোমার যা টাকা ইনকাম হয়েছে আমাকে দাও তো। আসলে আমার তো মাইনে পেতে এখন অনেকদিন সময় আছে, আর কিছুদিন আগেই বিয়ে টিয়ে করে আমার হাতও একেবারে ফাঁকা। আমার কিছু টাকা লাগবে, দাও দাও। ঠিক আছে, এই নাও, আজকে 1500 টাকা ইনকাম হয়েছে। আসলে অনেকদিন দোকান বন্ধ ছিল তো, সেই জন্য। আচ্ছা নিখিলেশ, তুমি অফিসে যাচ্ছ না কেন? বিয়ের পর থেকে তো অনেক দিনই হয়ে গেল, তোমাকেও তো আমি অফিসে যেতে দেখছি না। না না, আসলে আমি আমার বিয়ের জন্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম। আমার কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার সময় হলে আমি নিশ্চয়ই কাজে যাব। এই বলে নিখিলেশ নূপুরের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। সেই টাকা নিয়ে নিখিলেশ তার বন্ধুদের সঙ্গে মজা করে। আসলে নিখিলেশ ভীষণই অলস প্রকৃতির ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল কোনো রকমের কষ্ট না করেই, কোনো কাজকর্ম না করেই টাকা উপার্জন করার, যাতে করে সেই টাকা নিয়ে সে তার জীবনটা মজা করে কাটাতে পারে। আর এতদিনে নিখিলেশের স্বপ্ন পূরণ হয়। সে নূপুরকে বিয়ে করে শুধুমাত্র এই কারণেই, যাতে নূপুরের ফুচকা ব্যবসা থেকে সে টাকা নিয়ে মজা করে দিন কাটাতে পারে। এমনই ভাবনা চিন্তা করে নিখিলেশ কিছুদিনের মধ্যে তার অফিসের চাকরিটাও ছেড়ে দেয়। নিখিলেশের এমন স্বভাব আচরণ দেখে নূপুর খুবই দুশ্চিন্তায় পড়ে। একদিন সে তার বাবা মায়ের কাছে আসে এবং সব কথা তাদেরকে জানায়।
জামাই বাবা যে এরকম বেরোবে তা তো আমার ধারণার বাইরে। আমি তো ভেবেছিলাম নিখিলেশ খুবই ভালো ছেলে, বিয়ের পরে তুই খুবই সুখে থাকবি, কিন্তু এটা তো পুরো উল্টো হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে দুটো গরু মেয়ে জামাইকে দিয়ে দিই। জামাই যখন বাইরে বেরিয়ে কাজকর্ম করতে চাইছি না, তখন তো বাড়িতে বসেই কিছু একটা করতে পারি। গরুর দুধ বিক্রি করে কিন্তু এখন ভালো টাকা লাভ করা যায়। নূপুর, তুই বরং তাই কর, তোর বাবা গরু দুটো তোর বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ মা, এটাই বোধহয় ভালো হবে। আর নিখিলেশ যখন একবার চাকরিটা ছেড়েই দিয়েছে, আমার মনে হয় না ও চেষ্টা করেও চাকরিটা ফিরে পাবে। দেখি, ও যদি দুধ বিক্রি করার ব্যবসাটা করতে চায় তাহলে তো ভালোই হবে। আমার ব্যবসাটাও আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। এভাবে নূপুর তার বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিনই হরিপদ বাবু দুটো বড় বড় গরু মেয়ে জামাইয়ের বাড়িতে দিয়ে আসে। নিখিলেশ, তুমি তো চাকরিটা ছেড়েই দিয়েছো, এখন তুমি চাইলেও কোনো চাকরি জোগাড় করতে পারবে বলে আমার মনে হয় না। তোমার যেহেতু চাকরি বাকরি করতে ভালো লাগে না, তাই তুমি বাড়িতে বসেই এবার গরুর দুধের ব্যবসা করো। নূপুরের কথা শুনে নিখিল প্রচন্ড রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিখিলেশকে বলছো দুধের ব্যবসা করতে? আমার সময় কি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমাকে গরুর দুধ বিক্রি করতে হবে? আমি কিছুতেই এসব কাজ করতে পারবো না। আমি যতদিন না ভালো কাজ পাচ্ছি ততদিন আমি কোনো কাজ করবো না। এই বলে নিখিলেশ নূপুরকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। নূপুর কি করবে কিছুই বুঝতে পারে না। নিরুপায় হয়ে তাকে প্রত্যেক দিনই ফুচকা বিক্রি করতে যেতে হয়। ফুচকা বিক্রি করে নূপুর যা টাকায় ইনকাম করে তার বেশিরভাগটাই নিখিলেশ জোর করে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন নূপুর খুবই বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে। উফ, এই গরমের মধ্যে ফুচকা বিক্রি করতে আর ইচ্ছা করে না। তুমি তো সারাদিন কিছুই করো না, শুয়ে শুয়ে সময় কাটাচ্ছ। ফুচকা বিক্রি করতে কতটা কষ্ট হয় তুমি কিভাবে জানবে? আচ্ছা, তুমি তো কোনো কাজই করছো না। তুমি তো আমার সঙ্গেও ফুচকার ব্যবসাতে হাত লাগাতে পারো, তাতে করে আমরা তোমাদের ব্যবসাটা আরো বড় করতে পারবো। আমার সাথে থেকে থেকে আমাকে দেখে দেখে তুমিও তাহলে আমার মতোই কুড়ি হয়ে যাচ্ছ। আমার কাছে কিন্তু একটা ভালো আইডিয়া আছে। তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এখন 5-6 মাস আমাদেরকে কোনো কাজকর্ম করতে হবে না, আর ওই 5-6 মাস বাড়িতে বসে শুয়ে রিল্যাক্স করে হেসে খেলে আমাদের দিন কেটে যাবে। মানে, তোমার কথা আমি বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? আরে, আমি বলতে চাইছি আমাদের কাছে তো দুটো গরু আছে। গরু দুটোকে বেকার বেকার বাড়িতে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। চলো আমরা বরং গরু দুটো বিক্রি করে দিই। গরু বিক্রি করে যা টাকা পাবো মাঝখানে আমরা বাড়িতে বসে বসে খেতে পারবো। নিখিলেশের কথা শুনে নূপুর প্রচন্ড রেগে যায়। তোমার কাছ থেকে এগুলোই আশা করা যায়? তোমার মতো অলস ছেলে আমি কখনো দেখিনি। আমার বাবা মা গরু বিক্রি করে বসে বসে খাওয়ার জন্য দেয়নি, গরু দুটোকে কাজে লাগিয়ে ব্যবসা করতে দিয়েছিল। কিন্তু তুমি তো কোনো কাজেরই নও। তুমি কিন্তু ভুল করেও গরু দুটো বিক্রি করার কথা ভাববে না বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই শুনে নিখিলেশ নূপুরকে আর কোনো কথা বলে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করে বাড়িতে আসে, তখন নূপুর দেখে যে নিখিলেশ মজা করে মটন বিরিয়ানি খাচ্ছে। এই দেখে নূপুর প্রচন্ড অবাক হয়। কি গো, তুমি মটন বিরিয়ানি কেনার টাকা কোথায় পেলে? আর এতগুলো বিরিয়ানির প্যাকেট কেন কিনে এনেছো তুমি? বলো, কোথায় পেলে এত টাকা? উফ, বাড়িতে এসে এবার খেটে খেটে শুরু করে দিয়েছো কেন? আমি শুধু আমার একার জন্য বিরিয়ানি কিনে নিয়ে তো আসিনি, আমি তোমার জন্য মটন বিরিয়ানি কিনে এনেছি। নাও, এখন টাকা পয়সার কথা চিন্তা না করে মজা করে মটন বিরিয়ানি খাও। তোমাকে আমি এখন রোজ মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবো, ঠিক আছে? নিখিলেশের এমন কথা শুনে নূপুরের বেশ খটকা লাগে। তাই তাড়াতাড়ি করে নূপুর বাইরে বেরিয়ে দেখে গরু দুটো আছে কিনা। কিন্তু নূপুর বাইরে বেরিয়ে দেখে যে সত্যি সত্যি তার গরু দুটো সেখানে নেই। নূপুর খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই নিখিলেশ গরু দুটো বিক্রি করে দিয়েছে। নিখিলেশ, তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার বাবা মায়ের দেওয়া গরু দুটো বিক্রি করে দিলে? তুমি তো বড্ড অদ্ভুত মানুষ। তুমি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? কাকে গরু দুটো বিক্রি করেছো বলো আমাকে, আর গরু বিক্রি করার টাকা আমাকে এখনই ফেরত দাও। আমি গরু দুটোকে ফিরিয়ে নিয়ে আসবো। টাকা? কিসের টাকা? একবার যেই টাকা নিখিলেশের হাতে চলে আসে সেই টাকা নিখিলেশ কখনোই হাতছাড়া করে না। যাও যাও, তুমি আমার যা করার করে নাও। আমি আমাদের গ্রামের জমিদারকে গরু দুটো বিক্রি করেছি। এই শুনে নূপুর তাড়াতাড়ি করে জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে নূপুর দেখে যে জমিদার বাবু গরু দুটোর সাহায্যে একটা বড় সুন্দর গরুর গাড়ি তৈরি করেছে। নূপুর জমিদার বাবুর কাছ থেকে জানতে পারে নিখিলেশ 80,000 টাকা দিয়ে গরু দুটো বিক্রি করেছে। জমিদার বাবু, আপনি দয়া করে আমার গরু দুটো ফিরিয়ে দিন। আমি আস্তে আস্তে আপনার 80,000 টাকা ফিরিয়ে দেব। এখন আমার কাছে 20,000 টাকাই আছে। আপনি এটা রাখুন, তারপর আমি ফুচকা বিক্রি করে আপনার টাকা ফিরিয়ে দেব। এত সহজ নয়। 80,000 টাকা দিয়ে গরু কিনে আরো 40,000 টাকা খরচ করে আমি এই গরুর গাড়িটা বানিয়েছি। তাহলে টোটাল হচ্ছে 1,20,000 টাকা। আমার হাতে 1,20,000 টাকা ফেলবে, তারপরেই তুমি গরু ফেরত পাবে, তা না হলে নয়। নূপুর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। নিখিলেশের জন্য তার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। শেষ পর্যন্ত নূপুর তার বাবা মায়ের কাছে যায়। নূপুরের মা নিজে সোনা গহনা বিক্রি করে নূপুরকে 1 লক্ষ টাকা দেয়।
সেই টাকা নিয়ে নূপুর গরু দুটো ছাড়িয়ে নিজের বাপের বাড়িতে নিয়ে আসে। নূপুর ঠিক করে সে আর কখনোই নিখিলেশের কাছে ফিরে যাবে না। বাবা, মা, আমি আর কিছুতেই নিখিলেশের কাছে যাব না। নিখিলেশের মতো একজন অলস ভণ্ড মানুষের সঙ্গে সংসার করা কিছুতেই সম্ভব না। আমি তোমাদের সঙ্গেই থাকবো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি এবার আমার ব্যবসাকে অন্যরকম ভাবে শুরু করব। যে করেই হোক আমি আমার জীবনে আরো সফল হয়ে দেখাতে চাই। তুই যাই সিদ্ধান্তই নিস না কেন মা, আমরা সবসময় তোর পাশে আছি। নূপুর ভেবেচিন্তে এক দুর্দান্ত আইডিয়া বের করে। সে আর ঠেলা গাড়ি করে ফুচকা বিক্রি করবে না বলে ঠিক করে। সে গরুর গাড়ি করে ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই গরুর গাড়ি নূপুরের ঠেলা গাড়ি থেকে বহু গুণে বড় ছিল। নূপুর সেই ঠেলা গাড়িতে অনেক অনেক ফুচকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গরুর গাড়ি চালিয়ে নূপুর গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করতে থাকে। এরকম অভিনব পদ্ধতিতে ফুচকা বিক্রি করতে দেখে সকলেই প্রচন্ড অবাক হয়। সবাই আকৃষ্ট হয়ে নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে চলে আসে। এর ফলে নূপুর আগের তুলনায় আরো অনেক অনেক টাকা উপার্জন করতে শুরু করে। এভাবেই কয়েক মাসের মধ্যেই নূপুর গরুর গাড়িতে ফুচকা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। একদিন খবর পেয়ে নিখিলেশ আবার নূপুরের কাছে ছুটে আসে। নূপুর, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমার সঙ্গে ফিরে চলো নূপুর, আমি নিজেকে পুরোপুরি পাল্টে নেব। আমি আবারও কোনো ভালো কাজ খুঁজবো। আমি আর কিছুতেই করে করবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না নূপুর। নূপুর ঠাস করে নিখিলেশকে একটা চড় মেরে বলে, তোমার মতো ভণ্ড লোভী মানুষের কথাই আমি আর কখনো বিশ্বাস করব না। আমি জানি তুমি টাকার লোভে আমার কাছে ফিরে এসেছো। নিশ্চয়ই তোমার হাতে এখন ফাঁকা, তোমার কাছে কোনো টাকা নেই, তাই এখন আমার কথা মনে পড়েছে তোমার। চলে যাও এখান থেকে। আমি আর কখনোই তোমার কাছে ফিরে যাব না। আমি আমার ব্যবসা নিয়ে আর আমার বাবা মাকে নিয়ে সুখে আছি। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। আর এদিকে নিখিলেশ তার ভুলের জন্য শুধুমাত্র অনুশোচনা করতে থাকে। এরকম একটা জঘন্য কাজ করার আগে তুই একবারও নিজের কথা ভাবলি না? তোর কেরিয়ারের কি হবে একবারও ভেবে দেখেছিস? তুই আমার মান সম্মানের কথাটাও যদি একবার ভাবতিস তাহলে হয়তো এমন কিছু হতো না। আমি নিজেই কিছু বুঝতে পারিনি মা, কখন কিভাবে এমন কিছু হয়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি প্লিজ একটা ব্যবস্থা করো যাতে এই ব্যাপারে আর অন্য কেউ কিছু জানতে না পারে। ব্যবস্থা তো আমাকে করতেই হবে, না হলে আমার চাকরিটাই চলে যাবে। তখন আমাদের দুজনকেই পথে বসতে হবে। এরকম ভাবে কেন বলছো মা? তোমার চাকরি চলে যাবে কেন? এতে তোমার কোনো দোষ নেই তো। এটা তো শুধু তুই আর আমি জানি। আমাদের স্কুলের প্রিন্সিপাল আর অন্যান্য ছাত্রছাত্রীদের বাবা মায়েরা তো এটা জানে না। তারা তো এটাই ভাববে যে যেই শিক্ষিকা নিজের মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি সে অন্য কাউকে কিভাবে শিক্ষা দেবে। আর সবার মনের মধ্যে এই একটা কথা ঢুকে গেলেই আমার আর চাকরি কিছুতেই থাকবে না। সুপর্ণা তার মায়ের কথা শুনে খুবই কাঁদতে থাকে। মন্দিরে দেবী আর কোন রকমের উপায় না পেয়ে সুপর্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে সুপর্ণা চেক আপ করে ডাক্তার জানায় সুপর্ণা 4 মাসের গর্ভবতী এবং ডাক্তারের পক্ষে আর কোনো মতেই তার বাচ্চাটা নষ্ট করা সম্ভব হবে না। এই কথাটা শুনে সুপর্ণা এবং মন্দিরে দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না কিভাবে কি করলে সুপর্ণার সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত ব্যাপার মন্দিরে দেবী স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে। তোকে যে অন্য স্কুলে ভর্তি করব তারও তো কোনো উপায় নেই। এভাবে বছরের মাঝামাঝি সময় অন্য কোনো স্কুলে তো ভর্তি নেবে না। আর যেই স্কুলেই যাবি সেই স্কুলেই তোর অবস্থা সম্বন্ধে জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে। এখন শুধু মনে হচ্ছে কেন শুধু শুধু সেদিন নন্দিতাদের বাড়িতে যেতে গেলাম। নন্দিতাদের বাড়িতে মানে? তুই আবার ওদের বাড়িতে কবে গিয়েছিলি? তোকে বলেছিলাম না ওদের বাড়িতে তুই যাবি না কখনো? তোকে তো বারবার করে বারণ করেছিলাম। ওর দাদা ভালো নয়, ওর দাদাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাও শুধুমাত্র আমার নালিশের কারণেই। হে উপরওয়ালা, কি জানি এখন এই ছেলেটা আমার থেকে বদলা নেবে বলে তোর সাথে এমন কিছু করেছি কিনা। এইসব তুমি কি বলছো মা? নন্দিতার দাদাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ও নিজে থেকে স্কুল ছেড়ে দেয়নি। না, রাহুলকে আমরা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি, কারণ ও নিজের মুখে স্বীকার করেছে যে ও তোকে ব্যবহার করেছিল তোর থেকে পরীক্ষার প্রশ্নপত্র নেওয়ার জন্য, আর সেই জন্যই ও তোর বন্ধু হয়েছিল। এছাড়া আর কোনো কারণ নেই। তুই এসব শুনে কষ্ট পাবি ভেবে আমি তোকে কিছু বলিনি। তুমি এসব কি বলছো মা? রাহুল সত্যিই আমার সাথে এমন করলো? তার মানে ওরা সবাই এটা জানতো? নন্দিতাও জানতো? তার মানে আমার খুব চিন্তা হচ্ছে মা।
এখন চিন্তা করে কি হবে? যা করার তো করেই ফেলেছিস। তুই তো জানিস তোর বাবা বিদেশে থাকে, বছরে 2 বার শুধুমাত্র বাড়িতে আসে। এমনিতেই তোর চিন্তায় লোকটার রাতের ঘুম উড়ে যায়। এখন যদি সেই লোকটাকে বলি তার মেয়ে অল্প বয়সে গর্ভবতী হয়ে বসে আছে, সে কিভাবে বিদেশে নিজেকে একা সামলাবে বলতো? এসব শুনলে তো তোর বাবার শরীর খারাপ করবে। তুমি প্লিজ বাবাকে এসব কিছু বলো না। আমরা ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। তুমি আমার কথাই একটু বিশ্বাস করো। মন্দিরা দেবী কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। মন্দিরা দেবী একটি স্কুলের ইংলিশ টিচার ছিল। তাকে তাদের স্কুলের প্রত্যেকেই ভয় করত। মন্দিরা দেবী ছোট থেকে বড় সব ক্লাসেই পড়াতো। আর সত্যি কথা বলতে সবাই তাকে এত ভয় পেত যে তার মুখের উপর কথা বলো তো দূরের কথা, তার মেয়ে সুপর্ণা যে কিনা সেই স্কুলেই পড়তো তার সাথেও কথা বলতে সবাই ভয় পেত। যতদিন যেতে থাকে মন্দিরা দেবীর উপর তার ছাত্রছাত্রীদের রাগ এবং ভয় যেন বাড়তেই থাকে। এর ফলে তারা মন্দিরা দেবীর পেছনে তাকে নিয়ে নানান রকমের আলোচনা করত। আর সুপর্ণা চাইলেও কেউ তার বন্ধু হতে চাইতো না। একদিন সুপর্ণা টিফিনের সময় একা একা বারান্দায় বসে আছে। এমন সময় তার থেকে 2 ক্লাস উঁচুতে পড়া দুটো ছেলে তাকে দেখতে পায়। ভাই ভাই দেখ, ওটা মন্দিরা ম্যামের মেয়ে না? অন্য স্কুলে পড়লেই তো পারতো বল। শুধু শুধু ওর মায়ের জন্য ওর কোনো বন্ধু হয় না। বেচারা সারাদিন একাই ঘুরে বেড়ায়। যাদের মা এরকম তাদের সাথে এরকম হওয়াই উচিত। কেউ তো ওর সাথে কথাই বলতে সাহস পাবে না। তারপর বন্ধুদের মধ্যে ঝগড়া হলো, ওই ম্যাডাম যদি আবার মাকে জানিয়ে দেয় তাহলে তার রক্ষাই নেই। এরকম ভাবে বলিস না রে, আমার তো সম্পূর্ণের জন্য খুব কষ্ট হয়। দেখ, এই টিফিন টাইমে আমরা সবাই খেলছি ঘুরছি, আর ও একা একা মুখ গোমড়া করে বারান্দায় বসে আছে। তোর কবে থেকে আবার ওর জন্য খারাপ লাগতে লাগলো রে? তোর কেস তোমার ঠিক লাগছে না। ক্রাশ টাশ খেলি নাকি? ক্লাস খাইনি, তবে এই মেয়েটাকে পটানোর পুরোপুরি চেষ্টা করছি। ও একবার পটে গেলে কেল্লা ফতে। ম্যাডাম নিশ্চয়ই নিজের মেয়ের বয়ফ্রেন্ডকে বকা দেবে না, বা ইচ্ছা করে নাম্বার কেটেও দেবে না। এই ব্যাপার, তাই ভাবি হঠাৎ করে এই বোকা মেয়েটাকে তোর এত ভালো লাগে গেল কি করে? চেষ্টা চালিয়ে যা, পটে গেলে তো ভালোই। তাহলে স্কুলের এই শেষের বছরটার বকা খেয়ে কাটাতে হবে না। কথা শেষ করে হঠাৎই রাহুল এবং সুব্রত দুজনেই সুপর্ণার সঙ্গে বন্ধুত্ব করতে তার কাছে আসে। সুব্রত এবং রাহুল দুজনেই ক্লাস 12 এর স্টুডেন্ট ছিল, আর সুপর্ণা ক্লাস 10 এ পড়তো। মন্দিরা দেবী নতুন স্কুলে জয়েন করে মাত্র 2 বছরই হয়েছিল, আর সুপর্ণাও ক্লাস 8 থেকে এই স্কুলে পড়ছে। 2 বছর একই স্কুলে পড়ে এখনো পর্যন্ত একটাও বন্ধু না বানাতে পারা সুপর্ণা রাহুল এবং সুব্রতর সঙ্গে বন্ধুত্ব করতে সে রাজি হয়ে যায়। সে প্রায় প্রত্যেক দিনই তাদের সঙ্গে সময় কাটাতে থাকে। রাহুল আর সুব্রতকে সুপর্ণার সঙ্গে মিশতে দেখে রাহুলের বোন নন্দিতা, যে কিনা সুপর্ণার ক্লাসেই পড়তো, সেও সুপর্ণার বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন সুপর্ণা এবং রাহুল আলাদা করে কথা বলছে। এমন সময়, সত্যি রাহুল দা, তুমি কিন্তু অসাধারণ। মায়ের ভয়ে এতদিন আমার সাথে কেউ কথা বলতো না। তোমরা দুজন যেদিন থেকে আমার বন্ধু হয়েছো সেদিন থেকে ক্লাসের অনেকেই আমার সাথে কথা বলা শুরু করেছে। এমনকি তোমার বোন নন্দিতাও এখন আমার বন্ধু হয়ে গেছে। কিন্তু আমি তো আর তোমার সাথে বন্ধু থাকতে চাই না। বেশ কয়েক মাস তো হলো, এবার আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এইসব তুমি কি বলছো? আজকে আমি তোমার এত প্রশংসা করলাম, আর আজকেই তুমি এভাবে আমার মন ভেঙে দিচ্ছ। আমি কি করলাম? তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি তো কিছুই করোনি, তবে এবার যা করার আমিই করব। আমি আর তোমার বন্ধু থাকতে চাই না সম্পূর্ণা। আমি এবার তোমার বয়ফ্রেন্ড হতে চাই। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু তোমার মায়ের ভয়ে বলতে পারিনি। রাহুলের কাছে এরকম প্রস্তাব পেয়ে সুপর্ণা খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে রাহুল এবং সুপর্ণার এই কথোপকথন রাহুলদের ক্লাসের কিছু ছেলে মেয়ে এবং নন্দিতা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। রাহুল ভাই পুরো বাজি মেরে দিয়েছে। এবার সময় মতো সম্পূর্ণাকে কাজে লাগাতে পারলেই সব সেট। সুপর্ণাকে কি কাজে লাগাবে তোমরা? ও তো নিজেই ওর মাকে ভয় পায়। ও তোমাদের কোনো উপকার করতে পারবে না। তবে তোমাদের প্ল্যানটা কি সেটা একটু খুলে বলো তো। দেখ, সম্পূর্ণ কিছু পারুক আর না পারুক, অন্তত ওর মায়ের সাথে এক বাড়িতে তো থাকে। আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। আবার সেই হেয়ালি করছো? কতবার বলেছি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলো না তো, সোজাসুজি বলো তোমরা কি প্ল্যান করেছো। কি করাবে সুপর্ণাকে দিয়ে? প্রথমে তো আমাদের সম্পূর্ণকে দিয়ে সেরকম কোনো কাজ করানোর প্ল্যান ছিল না। কয়েকদিন আগে মন্দির ম্যাডাম আমাদেরকে পরীক্ষা নেওয়ার সময় চিটিং করতে ধরে ফেলেছে, আর তাই জন্যই আমাদের ওয়ার্নিংও দিয়েছে। যদি আমরা টেস্ট পরীক্ষায় 70-এর নিচে পাই তাহলে উনি আমাদেরকে বোর্ডের পরীক্ষায় বসতে দেবেন না। আর সেই জন্যই আমাদের সম্পূর্ণকে দরকার, কারণ প্রশ্নপত্র তো ওর মাই বানাবে। গ্রেট, তোমাদের মাথার বুদ্ধিকে শত কোটি প্রণাম। তার মানে তোমরা সুপর্ণাকে দিয়ে কোয়েশ্চেন পেপার চুরি করাবে, তাই তো?
আমরা কি পাগল নাকি? প্রশ্নপত্র তো গোনা থাকে, ওখান থেকে একটা দুটো কম হলে মন্দিরের ম্যাডাম ঠিক টের পেয়ে যাবে। সম্পূর্ণা, জাস্ট কোশ্চেন পেপারগুলো তুই ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে, বাকিটা আমরা সামলে নেব। সুপর্ণা এই সমস্ত কথা কিছুই জানতো না, কিন্তু সুপর্ণার সঙ্গে রাহুলের সম্পর্কের কথা সারা স্কুলেই ছড়িয়ে যেতে থাকে। খুব স্বাভাবিকভাবেই সবকিছু মন্দিরা দেবীর কানে এসেও পৌঁছায়। মন্দিরা দেবী সুব্রত এবং রাহুলকে স্টাফ রুমে ডেকে সরাসরি প্রশ্ন করে, তোমাদের ব্যাপারটা কি শুনি? হঠাৎ করে আমার বোকা মেয়েটার পেছনে এমন হাত ধুয়ে পড়েছো কেন? কি চাই তোমাদের? এক্ষুনি বলবে, না হলে আমি কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেব। আপনার মেয়ের তো কোনো বন্ধু নেই, আমরা ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, এছাড়া আর কিছুই নয়। আপনি আমাদের ভুল বুঝছেন। শেষবারের মতো তোমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করছি, তোমরা কোন মতলবে আমার মেয়ের সাথে বন্ধুত্ব করেছো? হয় সোজাসুজি এক্ষুনি বলে দাও, আর না হলে প্রিন্সিপালের ঘরে গিয়ে ওনার কাছেও বলবো। তোমাদেরকে আমি ভালো করে চিনি, কোন রকম ভালো কাজ তোমাদের থেকে আমি আশা করি না কখনোই। সুব্রত ভয় পেয়ে যায় এবং সে তাদের ম্যাডামকে সবকিছু বলে দেয়। মন্দিরা দেবী তাদের স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পরামর্শ করে সুব্রত আর রাহুলকে স্কুল থেকে বের করে দেয়। বোর্ডের পরীক্ষার সময় এমনভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার কারণে রাহুল আর নন্দিতা দুজনেই সুপর্ণা এবং তার মায়ের উপর প্রচন্ড রেগে যায়। সবার সামনে আমার দাদাকে এইভাবে স্কুল থেকে চলে যেতে হলো, তাও আবার শেষ বছরে। সারা বাড়ির লোকের কাছে ওকে অপমানিত হতে হচ্ছে, আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে। এসবের বদলা আমি আর আমার দাদা নেবই। কিন্তু নন্দিতা তার রাগ কারোর সামনে প্রকাশ করে না। সুপর্ণার সাথে খুব ভালো ব্যবহার করে তার প্রিয় বন্ধু হয়ে ওঠে। নন্দিতা সুপর্ণাকে এমনভাবে বোঝায় যে সুপর্ণা তার মাকেও অবিশ্বাস করতে শুরু করে। আমি কিন্তু শুধু তোর মা নই, আমি তোদের স্কুলের শিক্ষিকা। আমি কিন্তু আমাদের স্কুলে সবাইকে চিনি, আর আমি এটাও জানি কে কেমন আর কে কেমন নয়। তাই আমি তোকে বারবার বারণ করছি, নন্দিতার সাথে মেশাটা বন্ধ কর। স্কুলে তো আমি তোকে কিছু বলতে পারবো না, তাই বাড়িতে আলাদা করে বলছি। তুমি তো চাও না আমার কোনো বন্ধু হোক, তুমি এমন করো বলেই তো কেউ যেচে আমার সাথে কথা বলতে আসে না। এতদিন পরে আমার নন্দিতার মতো একজন বেস্ট ফ্রেন্ড হয়েছে, আমি কিছুতেই ওর সাথে সম্পর্ক ভাঙবো না। মন্দিরা দেবীর বারণ করা সত্ত্বেও সুপর্ণা লুকিয়ে লুকিয়ে নন্দিতাদের বাড়িতে যেতে থাকে এবং রাহুলের সঙ্গে দেখা করতে থাকে। নন্দিতার জন্মদিনে নন্দিতাদের বাড়িতে গিয়ে কোনো একটা খাবার খাওয়ার পরেই সুপর্ণার মাথা ঘুরে যায় এবং তারপরে তার সাথে কি কি হয় তার কিছুই মনে থাকে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে সুপর্ণার বমি হতে থাকে এবং মাথা ঘুরতে থাকে। টেস্ট করানোর পর মন্দিরা দেবী জানতে পারে সুপর্ণা গর্ভবতী। সুপর্ণা নন্দিতাদের বাড়িতে যাওয়ার কথা তার মাকে জানায়। মন্দিরা দেবীও সুপর্ণাকে জানায় যে নন্দিতা আর তার দাদা বা তার বন্ধুরা কেন সুপর্ণার সাথে বন্ধুত্ব করেছিল। সমস্ত কিছু শুনে সুপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে। এবার কি হবে মা? রাহুল যদি এই বাচ্চাটার কথা অস্বীকার করে তাহলে আমি কোথায় যাব? এই বাচ্চাটারই বা কি হবে বলো? তুই চিন্তা করিস না, আমি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি। ওই ডাক্তার আমার বন্ধু হয়, ও তোর অ্যাবর্শন করার ব্যবস্থা করবে বলেছে। একবার অ্যাবর্শনটা হয়ে গেলে তোকে আর কোনো চিন্তা করতে হবে না। আর মা, আমরা কোনোভাবে নন্দিতা কিংবা রাহুল এদের কাউকেই শাস্তি দিতে পারবো না, তাই না? না রে মা, নন্দিতার 18 বছর হয়নি, আর ওর দাদারও। আর তাছাড়াও ওদের বাবা অনেক প্রভাবশালী। আমি চাই না ওরা তোর কোনো ক্ষতি করুক। আমি শুধু তোকে বলবো, তুই এরপর থেকে আর কখনো কোনো ভুল কাজ করিস না মা। জীবনের ছোট ছোট ভুলগুলো আমাদের ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলে। মন্দিরা দেবীর কথা শুনে সুপর্ণা খুবই কাঁদতে থাকে। কিছুদিন পর সুপর্ণা আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করে। কিছুদিনের মধ্যে সুপর্ণাদের বোর্ডের পরীক্ষা হয়ে গেলে মন্দিরা দেবী সুপর্ণাকে নিয়ে অন্য শহরে চলে যায়। সেখানে সুপর্ণা এবং তার মা দুজনে নতুন করে তাদের জীবনটা শুরু করে।